আয়কর শব্দটা শুনলেই কেমন যেন একটা জটিল ধাঁধার কথা মাথায় আসে, তাই না? এটা দেশের জন্য খুবই জরুরি, কিন্তু এর নিয়মকানুনগুলো বোঝা বেশ কঠিন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধাঁধাটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে এত নিয়মকানুন, এগুলো আসলে আসে কোত্থেকে? চলুন আমরা এর একদম গোড়ার বিষয়গুলো ভেঙে ভেঙে দেখি, যাতে পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আমরা আজকে মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কর জিনিসটা আসলে কেন এত জরুরি। এরপর জানব এই আইনের পেছনের দীর্ঘ ইতিহাসটা। দেখব কারা এই পুরো সিস্টেমটা চালায়। আর সবশেষে একদম ব্যক্তিগত পর্যায়ের কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আইনের গভীরে যাওয়ার আগে চলুন একটু বড় ছবিটা দেখি। এই যে কর ব্যবস্থা, এটার আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই টাকা সংগ্রহ করা? না, এর পেছনের কারণটা কিন্তু আরও অনেক বড়। দেখুন, আয়করের প্রধান লক্ষ্য কিন্তু কয়েকটা। প্রথমত, এটা সরকারের জন্য টাকা তোলে, যা দিয়ে দেশের রাস্তাঘাট, হাসপাতাল মানে জনগণের জন্য খরচ করা হয়। দ্বিতীয়ত, এটা ধনী আর গরিবের মধ্যে আয়ের বৈষম্য কমাতে সাহায্য করে। আর সবশেষে, এটা দেশের মানুষকে সঞ্চয় আর বিনিয়োগের দিকে উৎসাহিত করার একটা মাধ্যম হিসেবেও কাজ করে। আর এই পুরো সিস্টেমটা চালায় কারা? জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর। তাদের ভূমিকাটা যে কত বড় সেটা একটা সংখ্যাতেই পরিষ্কার হয়ে যায়, প্রায় ৯৬%। ভাবা যায়, দেশের মোট কর রাজস্বের প্রায় পুরোটাই তারা সংগ্রহ করে। দেশের অর্থনীতিতে তাদের ভূমিকাটা যে কি বিশাল তা এখান থেকেই বোঝা যায়। এখন আমরা আজকে যে আইনটা দেখছি সেটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। এর পেছনে একটা বিশাল ইতিহাস জড়িয়ে আছে। চলুন সেই ইতিহাসের দিকে একবার তাকানো যাক। এই আইনের যাত্রা শুরু হয়েছিল সেই ১৮৬০ সালে, মানে ব্রিটিশ আমলে। তারপর তো অনেক সময় কেটে গেছে, অনেক ছোটখাটো পরিবর্তন এসেছে, আর ফাইনালি ২০২৩ সালে এসে আমরা পেলাম একটা নতুন গোছানো আইন, আয়কর আইন ২০২৩, যেটা এখন আমাদের দেশের কর ব্যবস্থার মূল ভিত্তি। সবচেয়ে বড় কথা কি জানেন? এখন বাংলাদেশের আয়করের সব নিয়মকানুন কিন্তু এই একটাই আইনের মধ্যে। তার মানে করের ব্যাপারটা বুঝতে হলে এই আয়কর আইন ২০২৩টাকেই আমাদের ভালো করে জানতে হবে। আইনটা যে কত বড়, এর গঠনটা দেখলেই একটা ধারণা পাওয়া যায়। এতে আছে ২৫টা অধ্যায়, ৩৪৫টা ধারা আর ৮টা তফসিল। মানে বুঝতেই পারছেন, কর ব্যবস্থার প্রত্যেকটা দিক নিয়ে এখানে বিস্তারিতভাবে বলা আছে। আচ্ছা, আইন তো বানানো হলো, কিন্তু এটা মাঠে প্রয়োগ করবে কে? ঠিক এখানেই আসে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কথা। চলুন দেখি তারা ঠিক কি করে। সহজ কথায় বললে, এনবিআর হচ্ছে দেশের ট্যাক্স সিস্টেমের সর্বোচ্চ কর্তৃপক্ষ। আইন প্রয়োগ করা থেকে শুরু করে কর আদায় পর্যন্ত সব কিছুই তাদের নিয়ন্ত্রণে। তারাই পুরো ব্যবস্থাটা চালায়। তো আইন আর সংস্থার কথা তো হলো, এবার চলুন সবচেয়ে কাজের কথায় আসি, যে বিষয়গুলো সরাসরি আমাদের সবার উপর প্রভাব ফেলে। আয়কর নিয়ে কথা বলতে গেলেই দুটো শব্দ বারবার আসে, আয়বর্ষ আর করবর্ষ। ব্যাপারটা খুব সহজ। আয়বর্ষ হলো যে বছর টাকাটা আয় করা হয়, আর করবর্ষ হলো ঠিক তার পরের বছর, যখন ওই আয়ের হিসেব করে ট্যাক্সটা দেওয়া হয়। অনেকটা ১ বছর পড়াশোনা করার পর পরের বছর পরীক্ষা দিয়ে রেজাল্ট পাওয়ার মতো। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। করের ভাষায় একজন ব্যক্তি নিবাসী কি না, এটা খুব গুরুত্বপূর্ণ। আর মজার ব্যাপার হলো, এটার সাথে কিন্তু পাসপোর্ট বা নাগরিকত্বের কোনো সম্পর্কই নেই। তাহলে এটা কিসের ওপর নির্ভর করে? আইনে এটার জন্য দুটো সহজ শর্ত দেয়া আছে। প্রথমটা হলো ১ বছর অন্তত ১৮৩ দিন বাংলাদেশে থাকা। যদি এটা পূরণ হয় তাহলে তো কথাই নেই। আর যদি তা না হয় তাহলে দ্বিতীয় শর্তটা দেখতে হবে। সেটা হলো ওই বছরে কমপক্ষে ৯০ দিন এবং তার ঠিক আগের ৪ বছরে মোট ৩৬৫ দিন বাংলাদেশে থাকা। এই দুটোর যে কোনো একটা মিলে গেলেই কিন্তু আপনাকে নিবাসী ধরা হবে। এ কথাটা কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। মানে একজন বিদেশি নাগরিকও কিন্তু ট্যাক্সের জন্য নিবাসী হতে পারেন। আবার একজন বাংলাদেশি নাগরিকও যদি শর্ত পূরণ না করেন, তিনি অনিবাসী হয়ে যাবেন। আসল কথা হলো বাংলাদেশে শারীরিক উপস্থিতি। এখন প্রশ্ন হল, এই নিবাসী বা অনিবাসী হওয়াটা এত জরুরি কেন? কারণ এর উপরেই নির্ভর করছে যে একজন ব্যক্তিকে ঠিক কোন আয়ের ওপর ট্যাক্স দিতে হবে। একজন নিবাসীকে তার দেশি বিদেশি সব আয়ের ওপরেই কর দিতে হতে পারে, কিন্তু একজন অনিবাসীর জন্য নিয়মটা আবার আলাদা। সুতরাং এই একটা ব্যাপারই কিন্তু করের পরিমাণটা অনেকখানি ঠিক করে দেয়। তো আমরা আজকে বাংলাদেশের আয়কর সিস্টেমের একদম বেসিক বিষয়গুলো নিয়ে কথা বললাম। কিন্তু দেখুন, আইন তো আর থেমে থাকে না। দেশের অর্থনীতি যত এগোবে, আইনও তত বদলাবে। তাই প্রশ্নটা থেকেই যায়,
বাংলাদেশের অর্থনীতির এই অগ্রযাত্রার সাথে সাথে কর আইনের পরের অধ্যায়টা কেমন হতে চলেছে এটাই এখন দেখার বিষয়।